আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন আধুনিক গণিত, জ্যোতির্বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তিটা ঠিক কোথায়? আমরা এখন যে স্মার্টফোন, কম্পিউটার অথবা ইন্টারনেটের যুগে বাস করছি, এর পেছনের দীর্ঘ ইতিহাসটা কি? আমরা অনেকেই ধারণা করি আধুনিক বিজ্ঞান বোধহয় পুরোটাই পশ্চিমা বিশ্বের অবদান। কিন্তু আজ থেকে ঠিক 1200 বছর আগে, যখন গোটা ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন জ্ঞান বিজ্ঞান চর্চা সেখানে প্রায় বন্ধ ছিল, সেই সময় পৃথিবীর বুকে এমন একটি শহর ছিল জ্ঞানের আলোয় আলোকিত, যাকে বলা হতো পৃথিবীর মস্তিষ্ক। ইসলামের ইতিহাসে এই শহরটি ছিল অবিস্মরণীয়। এই শহরটির কথা ছাড়া জ্ঞান বিজ্ঞানের কোনো আলোচনাই পূর্ণতা পায় না। আজকের এই ভিডিওতে আমরা সফর করব ইসলামের ইতিহাসের সেই সোনালী যুগে, যেখানে বইয়ের দাম ছিল স্বর্ণের থেকেও বেশি, যেখানে জ্ঞান অর্জন করাই ছিল মানুষের জীবনের পরম লক্ষ্য। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, হাউস অফ উইজডম। সময়টা তখন অষ্টম শতাব্দীর মাঝামাঝি। বাসীয় খিলাফত তখন ক্ষমতায়। বাগদাদ শহরটি হয়ে উঠেছিল বিশ্বের কেন্দ্রবিন্দু। খলিফা হারুনার রশিদ ক্ষমতায় আসলেন। তিনি চেয়েছিলেন বাগদাদকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু ইমারত বা প্রাসাদ তো অনেক রাজাবাদশারাই বানিয়েছিলেন। খলিফা হারুনার রশিদ জ্ঞানীদের সম্মান করতে শুরু করলেন। তার দরবার হয়ে উঠল পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষের মিলনমেলা। তখন থেকেই শুরু হলো অনুবাদের আন্দোলন। গ্রিক, পারস্য, সিরিয়াক, সংস্কৃত, এমন কোনো ভাষার পাণ্ডুলিপিই ছিল না যা বাগদাদে আনা হয়নি। কারণ খলিফা জানতেন, যার কাছে জ্ঞান থাকবে, পৃথিবী একদিন ঠিকই তার পায়ের নিচে এসে ধরা দিবে। বাইতুল হিকমা শুধু একটি সাধারণ লাইব্রেরিই ছিল না। বাইতুল হিকমা ছিল বিশ্বের প্রথম পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এখানে ছিল বিশাল লাইব্রেরি, ছিল গবেষণাগার, ছিল মান মন্দির, আর ছিল অনুবাদকদের জন্য বিশাল বিভাগ। আজকের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেমন দেখি রিসার্চ করার জন্য বিশাল এনভায়রনমেন্ট, বাইতুল হিকমাও ঠিক তার থেকে বেশি উন্নত ছিল। খলিফা আল মামুন যখন ক্ষমতায় আসলেন, তিনি এই প্রতিষ্ঠানকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ঐতিহাসিকদের কাছ থেকে একটি মজার তথ্যাবলী শোনা যায়। কোনো অনুবাদক যদি গ্রিক বা ফার্সি ভাষার কোনো বই সম্পূর্ণ আরবিতে অনুবাদ করে দিতেন, খলিফা আল মামুন সেই বইয়ের সমান ওজনের স্বর্ণ তাকে উপহার দিতেন। চিন্তা করুন জ্ঞানের প্রতি এই জাতি কতটা ক্ষুধার্ত ছিল। এটি ছিল তৎকালীন আব্বাসীয় খিলাফতের রাষ্ট্রীয় নীতি। সেখানে কাজ করতেন বিশ্বের শ্রেষ্ঠ মেধাবীরা। আল খোয়ারিজমি, যিনি গণিতের ইতিহাসে অমর হয়ে আছেন, আধুনিক অ্যালজেব্রার জনক, তিনি যখন বাইতুল হিকমায় কাজ করেছিলেন, তিনি তখন এমন সব সমীকরণ তৈরি করেছিলেন যা ছাড়া আজকের আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং একেবারেই অসম্ভব। এরপরে আছেন আল কিন্দি, যিনি দর্শন ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছিলেন। এছাড়াও ছিলেন আল জাজারি, যিনি রোবোটিক্স বা অটোমেশন সিস্টেমের প্রথম ধারণা দিয়েছিলেন। আর ইবনে সিনার মতো বিজ্ঞানীদের কেই বা না চিনে। যখন তিনি তার চিকিৎসা শাস্ত্রের বইগুলো লিখেছিলেন, তখন বাইতুল হিকমার লাইব্রেরি ছিল তার জ্ঞানের প্রধান উৎস। তারা শুধু অনুবাদই করেননি, তারা মৌলিক গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্য আবিষ্কার করেছিলেন। মানচিত্রাঙ্কন থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রেই তারা আধুনিক বিজ্ঞানের ভিত তৈরি করে দিয়ে গেছেন। তবে কোনো কিছু পূর্ণতা লাভ করার পরেই তা থেকে ক্ষয় হতে শুরু করে। ইতিহাসের নির্মম পরিহাস হল 1258 সালে হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ করে। যে শহর ছিল পৃথিবীর জ্ঞানের বাতিঘর, সেটি পরিণত হল ছাইয়ের স্তূপে। ঐতিহাসিকদের বর্ণনায় জানা যায়, মঙ্গলরা লাইব্রেরির সব বই টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল, যার কারণে নদীর পানি বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। সভ্যতার এক বিশাল ভাণ্ডার চিরতরে হারিয়ে গেল। একবার চিন্তা করে দেখুন, হাজার হাজার বছরের মানুষের সাধনা, লক্ষ লক্ষ বই, সব কয়েক দিনের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো। কিন্তু এই জ্ঞান কি সত্যি হারিয়ে গিয়েছিল? না, এই জ্ঞানগুলোই কিন্তু পরবর্তীতে ইউরোপের রেনেসার ভিত্তি হিসেবে কাজ করেছিল। আরব মুসলিম বিজ্ঞানীরা যে জ্ঞান আহরণ করেছিলেন,
তা অনুবাদের মাধ্যমে ইউরোপীয়রা শিখেছিল। আজকের স্মার্টফোন, কম্পিউটারে আমরা অনেক ক্যালকুলেশন করে থাকি। তখন আমরা হয়তো জানি না এই সিস্টেমের আদি উৎস ছিল সেই বাগদাদের বাইতুল হিকমা। বাইতুল হিকমা আমাদের একটি শিক্ষা দিয়ে গিয়েছে, জ্ঞান চর্চা কিভাবে একটি জাতিকে বিশ্বনেতায় পরিণত করতে পারে। যখন কোনো জাতি বইয়ের পিছনে অর্থ খরচ করে, তখন তারা পৃথিবীর শাসনভার পায়, আর যখন তারা জ্ঞানকে অবহেলা করে, তখন তারা চিরতরে হারিয়ে যায়। আপনারা কি মনে করেন আজকের মুসলিম বিশ্বের সেই ঋতুগৌরব ফিরিয়ে আনতে হলে আমাদের আবারও একটি বাইতুল হিকমার মতো প্রতিষ্ঠান তৈরি করা উচিত? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আমি মাইনুল্লাহ হাসান, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।